সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলার সিংহ পুরুষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, নিকৃষ্টতম স্বৈরা শাসক শেখ হাসিনার সবচেয়ে বেশি নিপীড়নের শিকার, বারবার কারা নির্যাতিত আলেম দ্বীন, কিংবদন্তির আলেম আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সংবর্ধনা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বী সাহেবান, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ইসলামী জনতার অন্যতম রাহবার ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আর যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আজকের এই সমাবেশের মধ্যমণি, আপনাদের প্রাণপ্রিয় সন্তান, আপনাদের নেতা, অঞ্চলের মাটি এবং মানুষের প্রাণপ্রিয় নেতা আল্লামা মুফতি মুনির হোসেন কাসেমি, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সর্বস্তরের আমার ভাই ও বন্ধুগণ, সংক্ষিপ্ত দুটি কথা বলি। বিগত 16 বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে, দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে। এক নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা। মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা, রাজাকার খেলা, যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া, যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া। দুইটা মেশিন তারা স্থাপন করেছিল, এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয়। এই ছিল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম, কর্মসূচি দিল জামাতে ইসলাম, কর্মসূচি দিল বিএনপি। যাদের কর্মসূচি তাদের খবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগের যুবলীগ। মানে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এই যে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ, তারপরে হলো পুলিশ লীগ। এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম, সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এই জাতীয় যে পরিষদগুলো আছে, তাদের মধ্যেও, তাদের পিছনেও এই লীগ, হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। স্বাভাবিক রাজনীতি থাকবে, আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপির রাজনীতি করবে, জামাত, জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে। আমরাও আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব। আমাদের বক্তব্য আমরা দেব, তোমাদের বক্তব্য তোমরা দেবা। আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের কর্মসূচি তারা পালন করবে। সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে। কিন্তু এই হেলমেট লীগ, হাতুড়ি লীগের জ্বালায় 14 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত এই ধরনের কোন সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল না। এই দুইটা হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মতাবলম্বীদের কর্মসূচির দিনে তাদের দলীয় গুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছিল। আল্লাহ পাক এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছেন।
এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে বানায় দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুললো, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন। আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ। তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লীগ আর হাতুড়ি লীগ আর হেলমেট লীগ। এরা গুলি করে আমার সন্তানকে হত্যা করলো, আমার শিশুকে হত্যা করলো, আমার মা বোনদেরকে হত্যা করলো। গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠলো। পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, সেই পুলিশদেরকে আপনারা করলেন দলীয়করণ। গুটি কয়েক সুবিধাভোগী দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন। যেই পুলিশদের ছিল ঐতিহ্য, গৌরবজনক ইতিহাস, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল, সেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস দমনে যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল, তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতলক্ষায় লাশ ফেললেন। র্যাব বাহিনীকে কলঙ্কিত করলো, পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করে মানুষের মুখে মুখে স্লোগান তুলে দিল পুলিশ লীগ। এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতাবলম্বীদেরকে নিজের দলীয় এই লীগদেরকে দিয়ে, এই হাতুড়ি লীগ আর হেলমেট লীগ দিয়ে দমন করার এই খেলা যখন জমে উঠলো, আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখবো। খেলা তো শুরু হলো গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন, আপা, নেত্রী, কত কিছু বলতেন। উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই, তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হলো। মাঠেও পেলাম না, আকাশেও পেলাম না, পানিতেও পেলাম না ওই খেলোয়াড় কোথাও। এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন, নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। যেই নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে, তার বলে কত বাহিনী আছে। কই দুঃসময়ে তো আপনি খেলতেও নামলেন না, আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না, কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই। প্রিয় দেশবাসী, আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয়, কোন হেলমেট লীগ যেন আর তৈরি না হয়। পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত। অল্প কিছু অফিসারের দায়, তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না। আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই আমি যখন আজকে বের হই জুমার আগে, আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে, সে এসে আমার কাছে নিরাপত্তা চাইতেছে, বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না পিটায়। তা আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে, আমি তো নিজের পরিচয় দেই না। এই যে অবস্থাটা, যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের একটা ভুল পলিসি, ক্ষমতাসীন দলের ভুল পলিসি, আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান, তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো। এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে 100 বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে। যে সকল বাবারা মায়েরা
সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল, যেই আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে। সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল। যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার দুমুঠো আহার মুখে তুলবার স্বপ্ন দেখত, আজ সেই সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে। এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন? আপনার দলের ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। তো যদি থাকতেন মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের মতো অন্তত গ্রেফতার হতেন। এদেশের মানুষ অন্তত এতটুকু বলতো যে না, উনি পালান নাই। ওনার নেতা কর্মীরা এতটুকু সাহস পেত যে না, নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই। তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকতো। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান, রাজনীতিতে নেমেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে, ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে, দলের নেতৃত্ব ভুল করেছে, দলের নেতারা খালি খেলতে ডাকছে, কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না। এটার ক্ষেত্রে প্রত্যেক ম্যান টু ম্যান ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে। যাকে দেখেছেন এলাকায় বিগত 16 বছর মাস্তানি করতে, সাধারণ মানুষের উপর জুলুম করতে, অত্যাচার করতে, তাকে ব্যক্তি হিসেবে তার বিচার করবেন। কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই। বরং রাষ্ট্রীয় দল, ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসেবে মানুষের সেবা করেছে, মানুষকে আশ্রয় দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। ওই সকল মুরব্বীদেরকে আরো বেশি শ্রদ্ধা করবেন, তাদেরকে সম্মান দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ, আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা, অরাজকতা, অস্থিতিশীলতা বিরাজমান, এটা ইনশাআল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে। আপনাদের সৌভাগ্য, আপনাদের এলাকার মধ্যে এমন একজন নেতা, এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা যাকে সম্মান করে, যিনি সেই দুর্দিনে, সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাবায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে, সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায়, সেই কঠিন ভয়াল সময়ও দুঃসাহসী আল্লামা মুনির হোসেন কাসেমি তিনি সাহসের সঙ্গে বুক চিতিয়ে নির্বাচনী মাঠে দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন, প্রমাণ রেখেছেন মুনির কাসেমি পালায় না, কারারুদ্ধ হয়েছেন, জেল জুলুম বরদাস্ত করেছেন, বছরের পর বছর জেলখানায় থেকেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী। আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মুনির হোসেন কাসেমি সাহেবের কাছে জেলখানায় আপোষের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেছেন মুনির হোসেন জেল খাটবে, অন্যায়ের সাথে আপোষ করবে না। তিনি যদি আপোষ করতেন 2.5 বছর না 2.5 মাস জেল খাটলেই হতো। আমি নিজে দেখা সাক্ষী বললাম। কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক, সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা
দলমত নির্বিশেষে আমি বলবো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি, সুন্নি, সব ভেদাভেদ ভুলে আজ এ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি, এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন। ইনশাআল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে, আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ গঠনে, জাতি গঠনে, সন্ত্রাস নির্মূলে, চাঁদাবাজি নির্মূলে, যে কোনো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি। থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।